আজ পিতৃদিবস। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার দেওয়ালগুলো বাবার ছবিতে ভর্তি। সবাই লিখছে হ্যাপি ফাদার্স ডে। রোহানও তার বাবার একটা পুরনো ছবি খুঁজে নিয়ে পোস্ট করেছে, সঙ্গে একটা সুন্দর ক্যাপশন জুড়ে দিয়েছে। কিন্তু ছবিটা পোস্ট করার পর থেকেই ওর মনে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছে। ওর বাবা অলোকবাবু বারান্দার চেয়ারে বসে চুপচাপ খবরের কাগজ পড়ছেন, ঠিক যেমন প্রতিদিন পড়েন। আজকের দিনটা যে তার জন্য আলাদা সেটা তার হাবভাবে একটুও বোঝা যাচ্ছে না। রোহন ধীর পায়ে বাবার পাশে গিয়ে দাঁড়ালো। বাবার দিকে তাকিয়ে ওর মনে হাজারো প্রশ্ন ভিড় করে এলো। আচ্ছা, সবাই বলে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন, সেই কষ্ট ইমেন্স। কিন্তু বাবা যে সন্তানকে প্রায় 25 বছর ধরে নিজের কাঁধে বহন করে চলেন, তার সব দায়িত্ব, সব স্বপ্ন নিজের মধ্যে ধারণ করে চলেন, সেই ওজনটা কি কম? দুজনের বহন করাই তো সমান গুরুত্বপূর্ণ। তবুও কেন জানি না বাবা সবসময় একটু পিছনেই থেকে যান। ওর মনে পড়ল ছোটবেলার কথা। মা ছিলেন বাড়ির স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো বেতন ছাড়াই সারাটা দিন সংসারটাকে আগলে রাখতেন। আর বাবা তার বেতনের পুরোটা এনে মায়ের হাতে তুলে দিতেন। মাস শেষে হয়তো তার পকেটে সামান্য কিছু টাকা পড়ে থাকত। দুজনেরই তো সংসারের প্রতি সমান প্রচেষ্টা ছিল, তবু বাবা কেন যেন আড়ালেই রয়ে গেলেন। মা ঠিকই বুঝে যেতেন রোহনের কি খেতে ইচ্ছে করছে, তার পছন্দের খাবারটা ঠিকই পাতে পড়ত। আর বাবা ঠিক বুঝে যেতেন ওর কোনটা প্রয়োজন। পরীক্ষার আগে নতুন বই, জন্মদিনে স্বাদের ক্রিকেট ব্যাটটা না চাইতেই রোহন পেয়ে যেত। দুজনের ভালোবাসাই তো সমান ছিল, কিন্তু মায়ের ভালোবাসাটা সবসময় বেশি করে দেখানো হয়েছে, বেশি করে উদযাপন করা হয়েছে। বাবার ভালোবাসাটা ছিল ওই শান্ত নদীর মতো, বাইরে থেকে বোঝা যেত না তার গভীরতা কতটা। জানি না কেন বাবা পিছিয়ে। কলেজের হোস্টেল থেকে যখন রোহন ফোন করত, ফোনের ওপারে হ্যালো শোনার সাথে সাথেই সে বলতো, মাকে একটু ফোনটা দাও তো। মায়ের সাথেই চলতো ঘন্টার পর ঘন্টা গল্প। বাবার সাথে কথা হতো মাত্র কয়েক মিনিটের। বাবা টাকাটা পাঠিয়ে দিও কিন্তু। যখনই কোনো কষ্ট পেয়েছে মুখ দিয়ে বেরিয়ে এসেছে, মা গো। বাবার কথা মনে পড়েছে শুধু প্রয়োজনের সময়। বাবার কি কখনো খারাপ লাগেনি? ছেলেটা কি তাকে অন্য সময়ে একটুও মনে করতে পারে না? প্রজন্মের পর প্রজন্ম ধরে ভালোবাসা পাওয়ার এই প্রতিযোগিতায় বাবা কেন পিছিয়ে, রোহন ভেবে পায় না। রোহন একবার আলমারিটা খুলেছিল। মায়ের রঙিন শাড়িতে আলমারির একটা বড় অংশ ভর্তি। ওর নিজের জামাকাপড়ও কম নয়, কিন্তু বাবার জন্য বরাদ্দ অংশটা খুব ছোট। কয়েকটা পুরনো শার্ট, দুটো প্যান্ট। নিজের জন্য তার কোনো চাহিদাই নেই। পরিবারের প্রয়োজন মেটাতে গিয়ে তিনি নিজের প্রয়োজনগুলো ভুলেই গেছেন। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে আছেন। মায়ের সোনার গয়নার বাক্সটা বেশ ভারী। নানা অনুষ্ঠানে প্রয়োজনে অপ্রয়োজনে গয়না গড়িয়েছেন বাবা, কিন্তু বাবার হাতে সেই বিয়ের আংটিটা ছাড়া আর কিছুই নেই। মা মাঝে মাঝে অভিযোগ করেন, আমার আর কি বা আছে। বাবা কখনো বলেননি, আমার তো কিছুই নেই। দুজনের প্রাপ্তিতে এত তফাৎ, অথচ অভিযোগ শুধু একজনেরই। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে। বাবা সারাটা জীবন পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে গেলেন। নিজের স্বাস্থ্যের কথা ভাবেননি, নিজের শখের কথা ভাবেননি, কিন্তু যখনই স্বীকৃতির কথা আসে, পরিবারের সাফল্যের কথা আসে, তখন মায়ের অবদানের কথাই আগে বলা হয়। বাবা যেন সেই ম্যাচের নায়ক, যে শেষ পর্যন্ত পর্দার আড়ালেই থেকে যায়। গত মাসেই তো মা বাবাকে বলছিলেন, শোনো, ছেলের কলেজের মাইনেটা দিতে হবে, সামনে পুজো, আমার জন্য একটা নতুন শাড়িও কিন্তু চাই। বাবা শুধু হেসেছিলেন। নিজের জন্য যে একটা নতুন জামা দরকার, সে কথাটা তার মাথাতেই আসেনি। দুজনেরই তো ভালোবাসা সমান, ত্যাগ সমান, তবু কেন বাবা পিছিয়ে? হঠাৎ রোহনের মনে একটা ভয় খেলে গেল। যখন বাবা মা বৃদ্ধ হয়ে যান, তখন ছেলেমেয়েরা বলে, মা তো তাও ঘরের কাজ দেখাশোনা করতে পারে,
মা তো কাজের। কিন্তু বাবার কথা বলার সময় বলে, বাবা তো এখন অকেজো, সারাদিন বসে থাকে। যে মানুষটা সারা জীবন পরিবারটাকে চালিয়ে নিলেন, শেষ বয়সে তার পরিচয় হয় অকেজো। এই ভাবনাটা রোহনের ভেতরটা কাঁপিয়ে দিল। হঠাৎ করেই রোহনের সব প্রশ্নের উত্তর যেন মিলে গেল। ও অলোকবাবুর দিকে তাকালো। মানুষটা এখনও কাগজের দিকে তাকিয়ে আছেন, কিন্তু তার কাঁধটা যেন একটু ঝুঁকে পড়েছে। বাবা পিছিয়ে আছেন কারণ তিনিই তো পরিবারের মেরুদণ্ড। আমাদের শরীরের মেরুদণ্ডও তো শরীরের পিছনেই থাকে, দেখা যায় না, কিন্তু ওই মেরুদণ্ডের জন্যই আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি, চলতে পারি, দৌড়াতে পারি। বাবা হলেন সেই অদৃশ্য ভিত্তি, যার উপর দাঁড়িয়ে আছে গোটা পরিবার। তিনি আড়ালে থাকেন কারণ তিনি নিজের রোদে পুড়েও পরিবারকে ছায়া দিতে ভালোবাসেন। রোহন এগিয়ে গিয়ে বাবার পাশে বসল। খবরের কাগজ থেকে মুখ না তুলেই অলোকবাবু জিজ্ঞেস করলেন, কি রে, কিছু বলবি? রোহন বাবার কাঁধে হাত রেখে মৃদুস্বরে বলল, হ্যাপি ফাদার্স ডে বাবা। অলোকবাবু এবার মুখ তুলে তাকালেন। তার চোখের কোণে এক বিন্দু জল চিকচিক করে উঠল। তিনি শুধু একটু হাসলেন। ওই হাসির চেয়ে বড় স্বীকৃতি হয়তো আর কিছুই হতে পারে না। বাবা পিছিয়ে আছেন কারণ তিনি পিছনে থেকেই সব কিছুকে এগিয়ে নিয়ে যেতে চান। সম্ভবত এই কারণেই তিনি সবার থেকে এগিয়ে এবং সবার পিছনে। যেমন সদ্গুরু বলেছেন, বাবা হওয়ার অর্থ হল এক যোগ্য আদর্শ হয়ে ওঠা। নমস্কার।